আরে আয়না কোথায় গেল? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশফাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিশফা বিপদে আছে। এর মাঝেই দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশফা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে। আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টা, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশফা অন্য কোনো প্ল্যান করেছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় একটা চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারেই ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠলো। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশালাকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন আকৃতির মানুষ তো দূর, কোনো যন্ত্র জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কে যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিশফা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টির সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণা থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিশফা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না, এটা কিভাবে ভাবলি? আমি সবকিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিশফার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোকা দিতে পারবে না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাইনি। এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছার মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পেছন থেকে একটা তরবারি বের করে রিশফার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিশফার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে উঠে বললাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছা কি? আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিশফার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না। আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাবো না। ডোরিয়া বলল, রিশফাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তে ও এমনটা করার সাহস পায় কি করে? তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছা থাকলে বল। আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সবকিছু করতে পারিস, সামান্য একটা ইচ্ছাই পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য ইচ্ছের কথা বলে লাভ কি? নে আমার মাথাটা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে গেল। গড়গড় শব্দ করতে করতে বলল, আমি ডোরিয়া, আমি যা খুশি তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ করা হবে। রিশফাকে এখানে নিয়ে আসছি। রিশফার মা বলল, না না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই আজ কাজে আসবে না। এই বলে ডোরিয়া হাতের ইশারায় ওপর থেকে রিশফাকে নিচে ফেললো। রিশফার পায়ে শিকল দিয়ে বাঁধা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিশফার কাছে গেলাম। রিশফা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে আমি কখনো হাঁটতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন। আমি আমার কথা রেখেছিলাম, নিজের হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া আর কেউ জানে না, তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম, আমি আমার কথা রাখবো। রিশফা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না, তুই রিশফাকে দেওয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখনো আমি হেরে যাইনি। কে বলেছে আমার কাছে আয়না নেই? জামার ভেতর থেকে আয়নার ছোট একটা টুকরো বের করে সোজা রিশফার গলায় জ্বালিয়ে দিলাম। রিশফা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো। ডোরিয়া গর্জন করে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুইও এর সাথে জড়িত। এই বলে রিশফার মায়ের বুকে তরবারিটা বিঁধে দিল। আপনারা কি ভাবছেন আয়নার টুকরো আমার কাছে কিভাবে আসলো? চলুন একটু পেছনে যাওয়া যাক। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কি হবে? তাহলে কি আমি ব্যর্থ হব আজ?
এর মাঝেই দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব এমন সময় চোখ পড়লো যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়ে গেছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তানি একটা হাসি দিয়ে আয়নার টুকরোটা জামার ভিতরে ঢুকে ওয়াশরুম থেকে বের হলাম। ডোরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। এটা বলতে বলতে ডোরিয়া কালো একটা ধোয়ার মতো বাতাসে মিশে গেল। রিশফা এখনো হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিশফাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিশফাকে ধরে রেখে দেই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিশফাও চলে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিংটা আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো, ডোরিয়া তো চাইলেই আমাকে মেরে ফেলতে পারতো, তাহলে মারলো না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশন পেয়েছি, তারা জীবিত মানুষ। সবাই যে মৃত হবে এমন তো কথা না। খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো। রিশফার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞেস করলাম, কে? স্যার, আমি রিশফা, আমাকে বাঁচান। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। রিশফার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। রিশফাকে তাহলে মুক্তি পাইনি? জানতে হলে অপেক্ষা করুন সিজন 2 এর জন্য। আর অবশ্যই আপনাদের সাপোর্ট আমাকে পরবর্তী সিজন আনতে উৎসাহিত করবে। তো পরবর্তী সিজন পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। আর আপনারা কি সিজন 2 চান নাকি অন্য কোনো গল্প চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।